আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীগণ, আশা করি ভালো আছো, বাড়িতে আছো। আজকে আমাদের এপিকালচারের পার্ট 3 বা আমরা 3 নম্বর ক্লাস আজকে পড়ব। এপিকালচারের উপর এই 3 নম্বর ক্লাসে যাওয়ার আগে আমি কিছু কথা বলি যে আগে যে আমরা এপিকালচারের পার্ট 2 বা 2 নম্বর ক্লাসটা করেছিলাম, ওখানে মেনলি মেটামরফোসিস অফ বীজ বা মৌমাছিদের জীবনচক্র সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সেই ক্ষেত্রে মৌমাছিরা কি করে ডিম পাড়ে, তারপরে সেখান থেকে কি করে শুককীট, মুখকীট এবং পূর্ণাঙ্গ মৌমাছি হচ্ছে, পূর্ণাঙ্গ মৌমাছি থেকে আবার যে ডিমগুলি হচ্ছে রানী মৌমাছি কি কি প্রকার হচ্ছে, তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা করা হয়েছিল ডিটেলসে, যেটা তোমাদের বই হয়তো খুব অল্প করে দেওয়া আছে। এবং আরেকটা জিনিস ভালো লেগেছে যে আমি অনেকের কাছ থেকেই কিন্তু পড়াটাকে আমরা ফিডব্যাক রূপে আমি কিন্তু পেয়েছি। তাহলে এই পড়াটা যেটা আমি দিয়েছিলাম আগের দিন, সেটা কিন্তু অনেকেই স্ক্রিনশট নিয়ে বা পিকচার তুলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করেছে এবং আমি ওদের যথাযথ চেক করেছি। তাহলে এটা খুব ভালো বিষয়। তো আমি পরের ক্লাসগুলোতে যে জিনিসগুলো আলোচনা করবো বা নোটসগুলো আমি বলবো, সেগুলো তোমরা চেষ্টা করবে পড়ে বুঝে এবং সেটাকে খাতায় লিখে, মানে মুখস্থ করার পরে, মেমোরাইজ করার পরে ওটাকে একবার লিখে প্র্যাকটিস করে ওই আমাকে ছবিটা কিন্তু তুলে পাঠাবে। তাহলে আমরা আজকে সরাসরি পড়ার বিষয়ে আমরা চলে আসি। তাহলে আজকে আমরা মেনলি এপিকালচারের আমরা পার্ট 3 বা আমরা 3 নম্বর ক্লাসে চলে আসবো। এপিকালচার কথাটার মানে নিশ্চয়ই আর আলাদা করে বলতে হবে না, যে বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন করার মাধ্যমে মধু এবং মোম সংগ্রহ করার পদ্ধতিকে বলবো আমরা কি এপিকালচার। আর এপিয়ারি হচ্ছে মৌচাকের মধ্যে যে কুঠুরিগুলি আছে, যার মধ্যে শ্রমিক মৌমাছিরা বসবাস করে, সেই কুঠুরিগুলোকে বলা হয়, বা মৌমাছিরা বসবাস করছে সেই কুঠুরিকে বলবো আমরা এপিয়ারি। তো আজকে পার্ট 3 তে আমরা মেনলি কি জানবো, জীবনচক্রের পরে যেটা জানবো যে এই যে এপিকালচার কিভাবে করা হয় বা মৌচাষ কি কি পদ্ধতিতে করা হয়ে থাকে। তো এটা বলার আগে আমি একটা কথা বলি যে তোমরা বুনো মৌমাছির কথা নিশ্চয়ই শুনেছো। যেসব মৌমাছিকে আমরা কৃত্রিম উপায়ে বা বিজ্ঞানসম্মত উপায়ে মৌচাকে প্রতিপালন করি না, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে বা প্রকৃতির নিয়মে ওরা কি করে নিজেরাই গাছের ডালে বা বাড়ির দেওয়ালে, কার্নিসে, কাঠের গুঁড়িতে ইত্যাদি জায়গায় মৌচাক তৈরি করছে প্রকৃতির নিয়মে, সেই সব মৌমাছিদের বলবো আমরা বুনো মৌমাছি। তাহলে সেই বুনো মৌমাছিদের দ্বারা কিভাবে একটা মৌচাক তৈরি হচ্ছে, সেই ঘটনাটাকে আমরা বলবো কি দেশীয় পদ্ধতি। তাহলে আমরা আগে পার্টিশনটা দেখে নিই। তাহলে এখানে আমরা আমরা মৌমাছি চাষের কথা যদি বলি বা মৌমাছি প্রতিপালন, তাহলে মৌমাছি প্রতিপালনের ক্ষেত্রে আমরা দুটি ঘটনা বলবো। তাহলে মৌমাছি প্রতিপালনের একটা পদ্ধতিকে বলবো দেশীয় পদ্ধতি, আর আরেকটাকে বলবো আমরা যেটা আমরা কি করছি বিজ্ঞানসম্মত উপায়ে কৃত্রিম ভাবে একটা ওই প্রাকৃতিক মৌচাকের মতোই গঠন তৈরি করে মৌমাছি প্রতিপালন করছি, সেই ভাগটাকে আমরা বলবো আধুনিক পদ্ধতি। তাহলে দেখো দুটি পদ্ধতির কথা বলা হয়েছে, এখন যেটা করতে হবে আমাকে এই দুটি পদ্ধতির ব্যাখ্যা কিন্তু জানতে হবে। তাহলে দেশীয় পদ্ধতিতে কিভাবে করা হয়, আধুনিক পদ্ধতিতে কিভাবে করা হয়। তাহলে দেশীয় পদ্ধতির ক্ষেত্রে আমাকে যদি পয়েন্টগুলো বলা হয় যে দেশীয় পদ্ধতি কিভাবে সম্পন্ন হয় বা দেশীয় পদ্ধতিতে মৌমাছিরা কিভাবে মৌচাকটা বানাচ্ছে, তাহলে এখানে আমি 2 মার্ক বা 3 মার্কের জন্য যে কোশ্চেনটা আসবে সেটার জন্য আমি কি কি পয়েন্ট ভিত্তিক অ্যান্সারটা করতে পারি সেই জিনিসগুলো করতে হবে। তো এটা নিশ্চয়ই বলতে হবে না যে খাতা পেন রেডি করে রাখবে এবং নোটসগুলো একটু টুকে নেবে, নিশ্চয় তোমরা খাতা পেন নিয়ে আছো। তো দেশীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা যেটা বলবো, প্রথমে যে পয়েন্টটা করতে যাব তার আগে একটা ডায়াগ্রাম আমরা দেখে নিই। ডায়াগ্রামটা কিরকম হবে, যে একটা গাছের ক্ষেত্রে আমরা যদি দেখতে যাই, মেনলি বড় গাছ বা বৃক্ষ জাতীয় গাছের ক্ষেত্রে আমরা দেখবো কি এই তোমার মেনলি বৃক্ষ জাতীয় গাছের ক্ষেত্রে কিন্তু আমরা এই মৌচাকটা তৈরি হতে দেখবো। তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, বিভিন্ন কাণ্ড কিংবা তাহলে এই যে একটা ডালপালা বেরিয়েছে, তারপর এখান থেকে আবার আমরা কাণ্ড দেখছি, তার আবার শাখা প্রশাখা আছে। তাহলে এই যে ডাল একটা আছে, এই ডালটার ক্ষেত্রে আমরা দেখব
যে এই ডালের কোন একটা অংশে দিয়ে কি করে একটা বেশ কিছু বুনো মৌমাছি কি করছে, তারা কিন্তু এরকম একটা মৌচাক তৈরি করছে। তাহলে ষড়ভুজাকার এই কুঠুরি দিয়ে কিন্তু একটা মৌচাক তৈরি করা হচ্ছে। তাহলে তোমাকে এটা পিকচারটা একটু জানতে হবে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা মৌচাকের গঠন আমরা করলাম। তাহলে এই যে আমরা কাঠের গুঁড়িটা দেখলাম, এই কাঠের গুঁড়িতে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা গাছের ক্ষেত্রে কাঠের গুঁড়িতে একটা মৌচাক তৈরি হচ্ছে। তাহলে এই যে পদ্ধতিটা, এটাকে বলা হচ্ছে কি দেশি পদ্ধতি। তাহলে দেশীয় পদ্ধতি কি করে, এইখানে আমরাও দেখবো মৌমাছিরা কিন্তু কি করছে, সরাসরি প্রকৃতির নিয়মে মৌচাক তৈরি করছে। এবং এরা কোথা থেকে মধু নিয়ে আসছে বা মকরন্দটা কোথা থেকে নিয়ে আসছে সেটা নিশ্চয়ই জানো তোমরা, যে কোনো একটা সর্ষে ক্ষেত কিংবা আমের বাগান, সেই সর্ষে ক্ষেত বা আমের বাগান থেকে কি করছে, এরা কিন্তু মকরন্দটা সংগ্রহ করছে। তাহলে মকরন্দ নিয়ে এসে এরা প্রকৃতির নিয়মে এই মৌচাকে জমা করছে। তাহলে এই যে পদ্ধতিটা, এবং এখান থেকে কি করে আমি মধুটা সংগ্রহ করব, সেই পুরো প্রসেসটাকে আমি পয়েন্ট ভিত্তিক সংক্ষেপে আলোচনা করব। তাহলে এই ছবিটা একটু বুঝলে এরপরে আমরা চলে আসবো কি কি পয়েন্ট আমরা দেশীয় পদ্ধতিতে দিতে পারি। তাহলে এখানে দেশীয় পদ্ধতি আমরা 1 নম্বরের পয়েন্ট যেটা করবে, এখানে করবে প্রাকৃতিক পদ্ধতি। 1 নম্বর পয়েন্টটা টুকু এটা প্রাকৃতিক পদ্ধতি। তাহলে দেশীয় পদ্ধতি কিভাবে প্রতিপালন করা হচ্ছে, প্রাকৃতিক, ইয়া প্রকারের প্রাকৃতিক পদ্ধতি। এই পয়েন্ট আমরা কি আলোচনা করব, যে এইখানে তোমরা লিখবে যে দেশীয় পদ্ধতিতে মৌ চাষ বা মৌ প্রতিপালনের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত উপায় অবলম্বন না করে কি করা হচ্ছে, প্রাকৃতিকভাবে মৌমাছিদের বা মৌমাছিরা প্রতিপালিত হচ্ছে। তাহলে আরেকবার বলছি, যে দেশীয় পদ্ধতিতে বিজ্ঞানসম্মত উপায় অবলম্বন না করে প্রকৃতির নিয়মে মৌমাছিরা নিজেরাই মৌচাক তৈরি করে মধু সংগ্রহ করছে বা মধু তৈরি করে বা উৎপন্ন করে। তাহলে এখানে আমাকে মেনলি জোর দেওয়া হলো এটা হচ্ছে বিজ্ঞানসম্মত উপায় নয়, প্রাকৃতিক নিয়ম। তাহলে 1 নম্বর পয়েন্ট এটা লিখতে পারবো নিশ্চয়ই। 2 নম্বর আমরা যেটা লিখবো দেশীয় পদ্ধতিতে মৌচাকের স্থান। তাহলে এটা আমরা একটা উদাহরণ ছবি আকারে দিয়েছি, যে মেনলি গাছের কাণ্ডের যে গুড়ি বা গাছের কাণ্ড, সেইখানে মৌচাকটা তৈরি হচ্ছে। এখানে আমরা লিখবো মৌচাকের স্থান। তাহলে নিশ্চয়ই তোমরা আগের যখন ইন্ট্রোডাকশন করানো ছিল ওখানে জেনেছো যে বুনো মৌমাছিরা কোন কোন জায়গায় মৌচাক তৈরি করে, সেই কথাগুলো তাহলে এখানে লিখবে, যে মৌচাকের স্থানগুলো কোন কোন জায়গা হতে পারে। মেনলি এখানে লিখবে গাছের ডালে। তাহলে আমরা পয়েন্টগুলো যদি লিখি এখানে, তাহলে লিখতে হবে গাছের ডালে, কিংবা আমরা লিখবো এখানে ঘরের দেওয়াল, কার্নিসে, তাহলে গাছের ডালে, ঘরের দেওয়াল, কার্নিসে, বা কমা দিয়ে আমরা লিখতে পারি কাঠের গুঁড়ি। গুঁড়িতে দেশীয় পদ্ধতিতে মৌচাক তৈরি হয় বা মৌচাক বাসা বাঁধে মৌমাছিরা। তাহলে এখানে আমরা দুটি পদ্ধতি, একটা প্রাকৃতিক আর একটা মৌচাকের স্থান, কোন কোন জায়গায় মৌচাকটা তৈরি হচ্ছে দেশীয় পদ্ধতিতে। ঠিক আছে, দুটো পয়েন্ট করলে। 3 নম্বরে আমরা লাস্ট একটা পয়েন্ট করব, সেটা হচ্ছে মধু সংগ্রহ। তাহলে এইখানে আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা আমাদের, মধুটা কি করে আমরা সংগ্রহ করব বা নিষ্কাশন করব। তাহলে 3 নম্বর পয়েন্টটা অবশ্যই তোমরা নোট ডাউন করবে, মধু সংগ্রহ কি করে করা হয় দেশীয় পদ্ধতিতে। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, আমি ফার্স্ট ক্লাসে হয়তো তোমাদের একটা 1.5 মিনিটের মতো একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে থেকে, আমি রিসার্চ করে ভিডিওটা দিয়েছিলাম। সেটা হচ্ছে কি, ওখানে দেখেছিলে তোমরা যে একটা অনেক বড় বড় বৃক্ষ জাতীয় গাছ, ওর উপরে ডালে কি হচ্ছে, দেশীয় যে মৌচাকগুলি বা বুনো মৌমাছিরা তারা মৌচাক তৈরি করেছে এবং সেইখানে কিন্তু মধু জমা করে রেখেছে। এরপরে কি হচ্ছে, তার পরের অংশটা কিন্তু হয়তো ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি, কিন্তু তার পরের অংশ যেটা হচ্ছে যে মধুটা কি করে ওরা সংগ্রহ করছে। ওরা কি করে, মেনলি ওই গাছে মৌচাকটাকে ভাঙার আগে বা মৌচাকটাকে ভেঙে মধু এবং মোমটাকে নেওয়ার আগে নিচে ওরা কি করে, একটা বড় ডাল নেই, সেই ডালের মাথার দিকে বেশ কিছু কাপড় বা ধোঁয়া উৎপন্নকারী কোনো একটা উপাদানকে জড়িয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়, এবং যাতে করে বেশি পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়। সেই ডালটাকে নিয়ে
ওরা ওই মৌচাকের কাছাকাছি গিয়ে ওখানে ধোঁয়া দেয় এবং ধোঁয়ার ফলে কি হয়, মৌমাছিরা ওই মৌচাক ছেড়ে ওখান থেকে চলে যায়। তারপরে কি করে, ওই ধোঁয়া দেওয়ার মাধ্যমে মৌমাছিরা যখন চলে যায় তখন ওই মৌচাকটাকে ভেঙে ওখান থেকে মধুটা সংগ্রহ করে। তাহলে এটা হলো মধু সংগ্রহ পদ্ধতি। তাহলে মধু সংগ্রহ পদ্ধতিতে তোমরা এখানে পয়েন্টটা লিখে নাও, তোমরা যে কথাটুকু শুদ্ধ ভাষায় লিখবে লিখো, দেশীয় পদ্ধতিতে গাছের ডাল, ঘরের দেওয়াল বা কার্নিসে মৌচাক তৈরি হওয়ার পরে সেখান থেকে মধু সংগ্রহ করার জন্য শ্রমিকেরা সুযোগ বুঝে আগুনের ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে মধু সংগ্রহ করে। তাহলে তোমাকে এখান থেকে বলতে হলো, দেশীয় পদ্ধতিতে মৌচাকে গাছের ডালে, ঘরের দেওয়াল বা কার্নিসে উৎপন্ন হওয়া মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য লোকেরা বা শ্রমিকেরা কি করে, সুযোগ বুঝে ধোঁয়া দেওয়ার মাধ্যমে মৌমাছি তাড়িয়ে মধুটা সংগ্রহ করছে। তাহলে এই 3টে পয়েন্টে ছোট্ট করে তোমার কিন্তু এই দেশীয় পদ্ধতিটা লিখতে হলো। তাহলে 2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য তুমি কিন্তু এই কথাগুলোকে অবশ্যই লিখবে দেশীয় পদ্ধতিতে। তাহলে মৌমাছি প্রতিপালনের ক্ষেত্রে আমরা দেশীয় পদ্ধতি বুঝতে পারলাম। তার সাথে এই ছবিটা একটু দেখবে, যদি পারো এই ধরনের ছবি নিজেরাই উৎপন্ন করে বা নিজেরাই নিজেদের মতো করে তৈরি করে নোটসের সাথে অ্যাড করতে পারো। এরপরে আমরা যেটা ইম্পর্টেন্ট চলে আসবো, আধুনিক পদ্ধতিটা, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে যেভাবে মৌচাক তৈরি হয়, এই মৌচাকের গঠনকে ফলো করে বা মৌচাকে মৌমাছিরা কিভাবে এসে মধুটা সংগ্রহ করছে সেই ঘটনাকে অবলম্বন করেই কি করা হচ্ছে, আধুনিক পদ্ধতিটা মৌচাষ করা হচ্ছে। তাহলে আমরা ওটা এবার দেখে নেব, আধুনিক পদ্ধতিতে কি করে মৌমাছি প্রতিপালন করা হচ্ছে। দেখো, আধুনিক পদ্ধতিতে মৌচাষ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, মেইনলি যেটা হবে যে এই ক্ষেত্রে আমি পয়েন্ট ভিত্তিক কিন্তু অ্যান্সারটা করবো। তাহলে এখানে আমরা লিখব, আধুনিক পদ্ধতিতে মৌচাষ। আধুনিক পদ্ধতিতে মৌচাষের ক্ষেত্রে আমরা পয়েন্ট ভিত্তিক অ্যান্সারটা করব। তাহলে এখানে আমরা প্রথমে যে পয়েন্টটা দেব, এইখানে কৃত্রিম পদ্ধতি বলে একটা পয়েন্ট করব। তাহলে দেখো, আমরা ওইখানে দেশীয় পদ্ধতিতে বলেছিলাম যে প্রাকৃতিক পদ্ধতি, এইখানে আমরা লিখলাম কি কৃত্রিম পদ্ধতি। তাহলে পয়েন্ট ভিত্তিক অ্যান্সারটা এখানে করতে হবে। কৃত্রিম পদ্ধতির ক্ষেত্রে আমরা কি কি লিখবো সেই কথাগুলো একটু তোমরা গুছিয়ে খাতায় লিখে নাও, আমি বলছি পরপর। এইখানে লেখো কৃত্রিম পদ্ধতি কিভাবে হয়, বিজ্ঞানসম্মত উপায়ে, লেখো কথাগুলো, বিজ্ঞানসম্মত উপায়ে প্রাকৃতিক মৌচাক তৈরি। তাহলে বিজ্ঞানসম্মত উপায়ে কি লিখবো আমরা, প্রাকৃতিক মৌচাক তাহলে বিজ্ঞানসম্মত উপায়ে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বন করে তাহলে বিজ্ঞানসম্মত উপায়ে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বন করে কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয়। কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয়। তো
তাহলে এটা আমরা কি পদ্ধতিতে করা হচ্ছে ওটা আগে লিখলাম। এর পরের পয়েন্ট আমরা কি করব, যেটা আমি কৃত্রিম উপায়ের মেন পয়েন্ট যেটা বা মেন ঘটনা যেটা যেটা আমি আসলে যে বক্সটা তৈরি করব, যে বক্সের ভিতরে মৌমাছির কুঠরিগুলো তৈরি করা হবে, সেই বক্সটার গঠনটা কেমন বা এই বক্সটা সম্পর্কে কি কথা বলা যেতে পারে, তাহলে এই কথাটা আমরা লিখব। একটু বানানটা ভালো করে লিখবে, এখানে 2 নম্বরে ল্যাংস্ট্রথ বক্স লিখবে। তাহলে বানানটা লিখো ল্যাংস্ট্রথ বক্স। ল্যাংস্ট্রথ বক্স, এই ল্যাংস্ট্রথ বক্সটা কি? অ্যাকচুয়ালি প্রাকৃতিক উপায়ে মৌমাছি প্রতিপালনের মৌচাককে গবেষণা করে বিজ্ঞানী ল্যাংস্ট্রথ কি করেন, এক ধরনের কৃত্রিম বক্স আবিষ্কার করেন। বেশ কিছু ফ্রেম সহ এক ধরনের কৃত্রিম বক্স আবিষ্কার করেন বা বাক্স, কুঠুরি যেটাকে বলতে পারি আমরা। আর সেই কুঠুরিটাকে কি হয়, সেটাকে ল্যাংস্ট্রথ বক্স বলা হয়। ইভেন তোমরা স্কুল যাওয়ার সময় হয়তো রাস্তার ধারে তোমরা দেখেছো সর্ষে ক্ষেতে বা আম বাগানের ভেতরে বেশ কিছু এরকম বাক্স রাখা থাকে যেখানে মধু সংগ্রহ করা হয়। তাহলে সেই বাক্সগুলো কিন্তু এই ল্যাংস্ট্রথ বক্সের যে নকশা বা যে গঠন, সেই গঠনকে অবলম্বন করেই তৈরি করা, বা ওগুলোকে আমরা এক ধরনের ল্যাংস্ট্রথ বক্স কিন্তু বলতে পারি। তো ল্যাংস্ট্রথ বক্সটা কি, তাহলে এখানে তোমরা ছোট্ট করে যেভাবে আমরা লিখলাম এভাবে আমি লিখাচ্ছি, এটা লিখে নাও। কাঠের তৈরি কতকগুলি ফ্রেম সহ কাঠের তৈরি কতগুলি ফ্রেম সহ বাক্সকে পরপর সাজিয়ে তাহলে কাঠের তৈরি কতগুলি ফ্রেম সহ বাক্সকে পরপর সাজিয়ে যে বৃহৎ কৃত্রিম মৌচাক বাক্স তৈরি হয় তাকে ল্যাংস্ট্রথ বক্স বলে। ল্যাংস্ট্রথ বক্স বলে। তো এটা হলো বাক্সটা কাকে বলে সেটা দেখলাম। এরপরে যেটা দেখবো আমরা, এর গঠনটা কি, গঠনটা খুব ছোট্ট কথা লিখবো আমরা। তো ল্যাংস্ট্রথ বক্সটা কাকে বলে সেটা আমরা এখান থেকে লিখলাম। এর সাথেই তোমরা এখানে পয়েন্ট না একটা সাব পয়েন্ট করে বলতে পারি বা স্টার মার্ক দিয়ে একটা তোমরা কথা লিখবে। সেই কথাটা হচ্ছে এখানে তোমরা নিচে এর নিচে লিখবে, সেই কথাটাকে লেখো গঠন। তাহলে কি হচ্ছে যে ল্যাংস্ট্রথ বক্সের গঠনটা কেমন। তো ল্যাংস্ট্রথ বক্সের গঠনটা আমরা এখানে যদিও বলে দিয়েছি, বাক্সগুলোকে বেশ কিছু ফ্রেম সহ বাক্সকে পরপর সাজিয়ে একটা বড় যে বাক্স তৈরি করছে তাকে বলছে। কিন্তু এর গঠনে কোথায় কোন মৌমাছিরা থাকছে, তাহলে গঠনের ক্ষেত্রে লিখবে বাক্সের নিচের দিকে, বাক্সের নিচের দিকে। তাহলে বাক্সের নিচের দিকে আমরা যেটা দেখব মেনলি এখানে নিচের দিকে থাকবে মৌচাকে, যেরকম আমরা নিচের দিকে দেখি থাকার ঘর শ্রমিকদের, সেরকম এখানেও যে মৌচাকের নিচের দিকে মৌমাছিদের থাকার ঘর থাকে এবং উপরের দিকে কি তোমার মধু সংগ্রহ করা কুঠুরি বা প্রকোষ্ঠগুলি থাকছে। তো এখানেও আমরা দেখব বাক্সের নিচের দিকে মৌমাছিদের থাকার ঘর ও উপরের দিকে মধু সংগ্রহের ঘর থাকে, মধু সংগ্রহের ঘর থাকে। খুব ছোট ছোট করে সাইডে লিখলাম আমি এটা। গঠনটা এই দুটো কথাই দিবে, এক হচ্ছে বাক্সের নিচের দিকে শ্রমিক মৌমাছি সহ অন্যান্য মৌমাছিদের থাকার ঘরগুলি, এবং ওপরের দিকটায় বাক্সে ওরা যে ফুল থেকে আশপাশের বাগানের ফুল থেকে মকরন্দ নিয়ে আসছে এবং ওটা থেকে নিজেদের যে মধু তৈরি করছে সেই মধুটাকে ওরা কিন্তু ওপরের বাক্সের যে ফ্রেমগুলি আছে সেই কুঠরিগুলিতে ওরা
জমা রাখছে। তাহলে সবার মনে একটা কোশ্চেন আসছে, যদি বক্সটার একটু ডায়াগ্রামটা দেখানো যায়, ওটা আমরা আসছি, তারপরের পয়েন্ট আমরা লিখে নিই বা এখানে আমরা দেখাতে পারি। তো এখানে দেখো গঠনটা আমরা কিছুটা এইভাবে করব। তাহলে দেখো এখানে একটা কিন্তু এইরকম একটা গঠন আমরা দেখতে পাচ্ছি। এটা আরেকটু আমরা লম্বা করব, ঠিক আছে। তাহলে এই যে দেখো একটু তোমরা বাড়িতে ভালো করে আঁকবে এটা। তাহলে এখানে আমরা দেখছি এই ধরনের একটা বক্স দেখব এবং এই বক্সে বেশ কিছু এরকম ফ্রেম আমরা দেখতে পাবো। তাহলে এরকম বেশ কিছু আমরা কাঠের ফ্রেম দেখতে পাবো, যেই ফ্রেমগুলিতে কি হবে, তোমার ওই কুঠরিগুলি তৈরি করা হচ্ছে। তাহলে এই ফ্রেমগুলি দ্বারা কি করা হচ্ছে, যে এই যে দেখছি আমরা এক একটা লেয়ার, এই লেয়ারগুলি কি হচ্ছে, এক একটা এর ভেতরে অনেকগুলি ফ্রেম তোমার আড়াআড়ি ভাবে না, তোমার মেনলি উলম্ব ভাবে বা লম্ব ভাবে আমরা দেখবো এইরকম ভাবে ফ্রেমগুলোকে আমার সাজানো থাকে। তাহলে এইগুলো হচ্ছে একটা কাঠের তৈরি বাক্স, ফ্রেম সহ বাক্সগুলো একসঙ্গে জুড়ে পুরোটা তৈরি হচ্ছে কি ল্যাংস্টন বক্স। তাহলে এই ল্যাংস্টন বক্সের আমরা যে কোনো একটা বাক্সকে যদি টানি, টেনের উপরে এরকম উলম্ব ভাবে আমরা ফ্রেমগুলো দেখবো। তাহলে একটা ফ্রেমকে যদি আমরা, তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে ধরো ফ্রেমগুলো এইভাবে লম্বালম্বি ভাবে ফ্রেমগুলো সাজানো থাকছে। এখান থেকে আমরা একটা ফ্রেমকে যদি বাইরে নিয়ে আসি, নিয়ে সেটাকে চারকোনা করে আমরা দেখলে ঠিক যেরকম আমরা মৌমাছির আমরা কুঠুরি দেখেছি, সেই মৌমাছির কুঠুরির মতোই কিন্তু এখানে আমরা বেশ কিছু কিন্তু এরকম তোমার ষড়ভুজাকার ছক আকৃতি আমরা গঠন কিন্তু দেখব। তাহলে এই যে আমরা দেখছি ষড়ভুজাকার এই গঠনটা, তাহলে সেম যেরকম আমরা প্রাকৃতিক মৌচাকের ক্ষেত্রে আমরা বিভিন্ন ষড়ভুজাকার কুঠুরি দেখেছি, এখানেও আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে এখানে কি হচ্ছে, ওপরের জায়গাগুলোতে মধু সংগ্রহ করে আর নিচের গুলোতে কারা থাকছে, মৌমাছিরা থাকছে। তাহলে এই বাক্সের ছবিটা তোমরা একটু ভালো করে আঁকার চেষ্টা করবে। এরপরে আমরা এই দুটো পয়েন্টের পরে 3 নম্বর পয়েন্ট যেটা চলে আসবো, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, তাহলে 3 নম্বর পয়েন্টে তোমরা লিখবে দুটো হওয়ার পরে যে মৌমাছি সংগ্রহ। তাহলে একটা কৃত্রিম মৌচাকে আমরা মৌচাকের গঠনটা তৈরি করলাম, সেখানে আমরা কিভাবে মৌমাছিরা কোথা থেকে সেটা দেখলাম। এরপর কৃত্রিম মৌচাকে তো প্রাকৃতিক মৌমাছিরা এসে হঠাৎ করে থাকবে না, তাহলে কি করা হয়, প্রথমে ওই মৌচাকে একটা রানী মৌমাছি, কয়েকটি পুরুষ মৌমাছি ওই মৌচাকে রাখা হয় এবং কিছু শ্রমিক মৌমাছি। তারপরে ওই যে অল্প মৌমাছিকে প্রথমে রাখা হয় ওই বক্সটাতে, তারা কি করে ওইখান থেকে মৌমাছিগুলো উড়ে আশেপাশের জঙ্গলে যায় এবং ওইখানে যে তোমার ফুলের বাগান বা গাছপালা আছে সেখান থেকে মধু মকরন্দ সংগ্রহ করার সময় অন্যান্য যে বুনো মৌমাছি আছে বা প্রাকৃতিক মৌমাছি, তারাও কি করে ওদের পিছু পিছু কিন্তু এই বক্সের বা কৃত্রিম মৌচাকে এসে জমা হয় এবং মধুটাকে সংগ্রহ করে। তাহলে কিছু মৌমাছিকে আমাকে আগে থেকে সংগ্রহ করছে, ওদেরকে ধাওয়া করে কি করছে, বাকি যে প্রকৃতির যে মৌমাছিগুলি আছে বা প্রাকৃতিক মৌমাছি, সেই বুনো মৌমাছিগুলো কিন্তু এখানে এসে জমা হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, এখানে আমরা বেশি পরিমাণে মধু সংগ্রহ করতে পারছি। তাহলে এখানে আমরা 3 নম্বর পয়েন্টটাতে লিখবো মৌমাছি সংগ্রহ। এই পয়েন্টে তোমরা একটু ব্যাখ্যাটা লেখো, আমি বলে দিচ্ছি মুখে মুখে। একটি রানী ও কয়েকটি শ্রমিক, একটি রানী ও কয়েকটি শ্রমিক মৌমাছি মৌচাকে ছড়িয়ে দেওয়া হয় বা মৌচাকে ছেড়ে দেওয়া হয়। একটি রানী এবং কয়েকটি শ্রমিক মৌমাছি মৌচাকে ছেড়ে দেওয়া হয়। তা দাড়ি দিবে, দাড়ি দিয়ে লিখবে কিছুদিনের মধ্যে রানীর আকর্ষণে। তাহলে একটি রানী মৌমাছি কয়েকটি শ্রমিক মৌমাছি মৌচাকে ছেড়ে দেওয়া হয় দাড়ি দিয়ে। রানী মৌমাছি কয়েকদিন পরে বা কিছুদিন পরে রানী মৌমাছির আকর্ষণে পুরুষ মৌমাছি ও অন্যান্য শ্রমিক মৌমাছিরা মৌচাকে জমা হয়। আবার বলছি, রানী মৌমাছির আকর্ষণে পুরুষ মৌমাছিরা
ও অন্যান্য মৌমাছিরা মৌচাকে জমা হয়। তাহলে এটা গেল মৌমাছি সংগ্রহ। তাহলে আমি যে কথাগুলো বললাম, যদি স্পিডে লিখতে না পারো একটু পজ করে করে পয়েন্টগুলোকে লিখে নেবে, কারণ তোমাদের আধা ঘন্টা ক্লাসের পরেও যে আধা ঘন্টা থাকছে, অর্থাৎ 1 ঘন্টা ডিউরেশন হবে, আধা ঘন্টাতে তোমাকে এই হোমওয়ার্কটাকে সাজানোর জন্যই বলা হচ্ছে, বা ওখান থেকে কিছু কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলো ওই বাকি যে আধা ঘন্টা থাকছে ক্লাসের টাইমে ডিউরেশনে, বা 10টা থেকে 11টা বা 12টা থেকে 1টা যাই হোক, তো ওই 1 ঘন্টার আধা ঘন্টা ক্লাস হয়, আর আধা ঘন্টা তোমাকে কি কোশ্চেনিং করার জন্য সুযোগ দেওয়া হয়, বা ওই জিনিসটাকে নোটসটাকে তৈরি করে সঙ্গে সঙ্গে যদি পিকচারটা পাঠাও, কি ভুলটা হচ্ছে সঙ্গে সঙ্গে কারেকশন করে নিতে পারবে। তাহলে এটা গেল আমাদের মৌমাছি সংগ্রহ। 4 নম্বর পয়েন্টে লিখো আধুনিক পদ্ধতির ক্ষেত্রে, এখানে লিখবো মকরন্দ সংগ্রহ। তাহলে মৌমাছি তো আমরা জমা করতে পারলাম প্রকৃতির নিয়মে, মকরন্দটা আমরা কি করে সংগ্রহ করব? তাহলে আমরা মৌমাছি সংগ্রহ করার পরে মকরন্দ কি করে সংগ্রহ হবে? তাহলে এখানে তোমরা পয়েন্টটা ব্যাখ্যা লিখো, আবার লেখো আম, জাম, লেবু, আম কমা জাম কমা লেবু কমা সরষে প্রভৃতি গাছের জমিতে কৃত্রিম মৌচাক তৈরি করলে, তাহলে আমার আম, জাম কিংবা বিভিন্ন তোমার সরষে খেতে বাগানে বা জমিতে যখন আমরা এরকম বক্সগুলোকে বসাচ্ছি, তো জমিতে কৃত্রিম মৌচাক তৈরি করলে কি হয়? তারপরে লেখো তৈরি করলে খুব সহজেই মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করতে পারে, এখন তুমি কৃত্রিমভাবে বক্সটা তৈরি করেছো, এই বক্সটাকে একটা ফাঁকা মাঠে রেখে দিয়েছো তুমি, যার আশেপাশে কোনো বাগান নেই, কোনো জমি নেই, কোনো ফুলের গাছ নেই আশেপাশে, তাহলে কি হবে? তাহলে কি আমি ওই কিছু মৌমাছি আছে, যেটা রানী আর কয়েকটা শ্রমিক মৌমাছি কিছু, তারা অন্যান্য মৌমাছিও নিয়ে আসতে পারবে না, তার সাথে সাথে ওখানে মকরন্দ সংগ্রহ করতে পারবে না। তার থেকে ভালো যদি আমরা কোনো একটা নির্দিষ্ট চাষের জমিতে আমরা এটাকে বসাই, তাহলে কি ওই জমিতে সরাসরি কি হচ্ছে, আশেপাশেই গাছ থেকেই ওরা মকরন্দটা সংগ্রহ করে মৌচাকে সংগ্রহ এই ল্যান্ডস্টক বক্সে জমা করতে পারবে উপরের দিকে প্রকোষ্ঠে। তাহলে এটা গেল 4 নম্বর পয়েন্ট, মকরন্দ সংগ্রহ। লাস্ট পয়েন্ট আমরা 5 নম্বরে দিব, সেটা হচ্ছে মধু নিষ্কাশন। মধু নিষ্কাশন কথার মানে হচ্ছে সংগ্রহ করা। তাহলে মধু নিষ্কাশন কিভাবে হবে সেই পয়েন্টটাকে লেখো। মধু সংগ্রহ কি করে করা হয়? কৃত্রিম উপায়। তাহলে এখানে লিখতে লাগো মৌচাকের বাক্স থেকে মধুপূর্ণ ফ্রেমগুলিকে, তাহলে মৌচাকের বাক্স থেকে মধুসহ বা মধুপূর্ণ ফ্রেমগুলিকে সযত্নে বের করে মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে বিশুদ্ধ মধু সংগ্রহ করা হয়। তাহলে আরেকবার বলা হচ্ছে, লিখে নেবে, মৌচাকের বাক্স থেকে মধুপূর্ণ ফ্রেম সহ বা বাক্স থেকে মধুপূর্ণ ফ্রেমগুলিকে সযত্নে বার করে মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে মধু সংগ্রহ করা হয়। তাহলে এটা হলো 5 নম্বর পয়েন্ট। তাহলে কৃত্রিম উপায়ে আধুনিক পদ্ধতি কিভাবে মৌচাক তৈরি করে তার 5টা পয়েন্ট, এটা নোটসটা তৈরি করবে, তার সাথে তোমরা ল্যান্ডস্টক বক্সে ছবিটা যতটা পারো সুন্দর করে আঁকার চেষ্টা করবে, তার সাথে একটা ফ্রেমকে অ্যারো দিয়ে এরকম দেখাবে, দিয়ে তোমরা এটা কিন্তু নোটসটা তৈরি করবে। তো আজকে তোমাদের মেইনলি মৌমাছি প্রতিপালন কোন কোন পদ্ধতি করা হয় সেই দুটি নোটস, দেশীয় পদ্ধতিতে একটু ছোট আকারে নোটস হবে, যেটা 2 মার্ক বা 3 মার্কের, কিন্তু এটার ক্ষেত্রে আমার 3 মার্ক বা 4 মার্ক পর্যন্ত তোমার কিন্তু আসতে পারে এই আধুনিক পদ্ধতিতে মৌ চাষটা। তাহলে এখানে যেহেতু বড় বেশ কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলোকে আমি যেভাবে বললাম এইভাবে লিখে ছবি সহ তোমরা কিন্তু আমাকে অবশ্যই লেখাটা আমাকে ছবি তুলে পাঠাবে। তাহলে আজকে তোমাদের মৌমাছি প্রতিপালনের যে উপর যে 3টে ক্লাস হলো, টোটাল 3টে ক্লাস পুরো ভালো করে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এর উপর তোমাদের যা কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো আমাকে লিখে পাঠাবে, আমি সেগুলো যথাযথ অ্যান্সার করার চেষ্টা করব। এর পরের দিন আমরা কিন্তু মাছ চাষ বা মৎস্য চাষের ক্ষেত্রে চলে যাব, সেখানে আমরা 2টি বা 3টি ক্লাসে হয়তো সেটাকে সম্পন্ন করব আবার। তাহলে আমাদের অনলাইন ক্লাসে কিন্তু আমরা যেরকম ক্লাসে ডেইলি আমরা স্কুলে গিয়ে ক্লাস করি, ঠিক সেই তোমরা ফিডব্যাকটা বা সেই ক্লাসটা পাচ্ছ কিনা সেটাও একটু আমাকে কমেন্টসে জানাবে, এবং যথাযথ হচ্ছে কিনা, কোন জায়গাটা তোমাদের দরকার এক্সট্রা সেটা আমাকে একটু লিখে পাঠাবে, যাতে করে স্কুলে বসে যে ক্লাসটা করো ঠিক সেই রকমই ক্লাসটা এখানে পাওয়া যাচ্ছে কিনা সেটা বোঝা যাবে। এবং আমরা যখন স্কুলে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ, সেই সময় কিন্তু আমরা এর পর থেকে সিলেবাসটা ধরবো।
তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক। এই নোটসটা তৈরি করবে এবং আমাকে ছবি তুলে পাঠাবে। ভালো থেকো।